আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো রমজানের তো দেখতে দেখতে রোজাগুলো প্রায় শেষের দিকে। এত তাড়াতাড়ি করে রোজাগুলো চলে যাচ্ছে কি আর বলবো। পর্তুগালে তো এখন দিন ছোট, এজন্য দেখা যায় রোজাগুলো অনেক তাড়াতাড়ি চলে গেছে। দিন বড় হলে না এই রোজাই কিন্তু রাখতে রাখতে খবর হয়ে যায়। অনেক বড় দিন হয় তখন দেখা যায় ইফতার ভাঙতে ভাঙতে আমাদের একদম রাত 8টা কি 9টার দিকে চলে যেত। তা আমি যে বছর পর্তুগালে এসেছিলাম লাস্ট, আমি হচ্ছে সামারে কয়েকটা রোজাই পেয়েছিলাম, ওইবারই লাস্ট পেয়েছিলাম। এরপরে আর পাইনি। এরপর থেকে যে উইন্টারেই রোজা হয়, রোজা আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি চলে যায়। আর বাচ্চাদের জন্য তো অনেক ভালো হয় ছোটো দিন থাকাতে। তো আমি হচ্ছে ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। প্রতিদিনেরও তো একটা টেনশন যে ইফতারে কি বাচ্চাদের জন্য বানাবো, একটু ডিফারেন্ট কি বানালে বাচ্চারা খেতে পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি ম্যাঙ্গো লাচ্ছি করতেছিলাম। তো এর মধ্যে আমি ম্যাঙ্গো দিয়ে দিলাম আর একটু দুধ দিয়েছি। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে করে রেখে দেবো। পরে হচ্ছে আমি জাস্ট একটু ব্লেন্ড করে নেব। তো বাচ্চারা এই ধরনের খাবারগুলো, ড্রিঙ্কসগুলো অনেক পছন্দ করে। আর এখানে অনেক ঠান্ডা, তো এজন্য আসলে বরফ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর এই ধরনের ড্রিঙ্কসগুলোতে না বরফ দিলে খেতে ভালোই লাগে। তাছাড়া যেহেতু আমি দুধটাকে আমি ফ্রিজের থেকে নামিয়ে দিয়েছি, এজন্য বরফ দেওয়ার কোনোই প্রয়োজন নাই। তো পাকা আম দিয়ে এই ম্যাঙ্গো লাচ্ছিটা করার সময় আমার শুধু মনে হচ্ছিল বাংলাদেশে যখন আমরা রোজা করতাম, তো আমের যখন সিজন আসতো তখন হচ্ছে কাঁচা আম পাওয়া যেত। তো ওই কাঁচা আম দিয়ে যখন আমরা একটা ড্রিঙ্কস বানাতাম, কাঁচা আম, পুদিনা পাতা, বিট লবণ দিয়ে, ওইটা আমার খুবই কেবিং হচ্ছে যে ওইখানে এখন যদি কাঁচা আম পাওয়া যেত তাহলে হচ্ছে যে আমি ওই ড্রিঙ্কসটা বানাতাম। ওইটা কিন্তু খেতে গরমের সময় ওইটা এত বেশি ভালো লাগতো, বরফ বেশি করে দিয়ে বাংলাদেশে থাকতে রোজার সময় এটা প্রায় আমরা বানিয়ে খেতাম। তো এখানে হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি করার পরে আমি বাচ্চাদের জন্য ওভেনে হচ্ছে যে চিকেন দিয়ে দিয়েছি আর আলু দিয়েছি। তো ওই দিন হচ্ছে আমরা তিনজনই, মা, মেয়ে আর আমি, আমার ছেলে, তিনজনই আমরা ইফতার করেছি। আমার হাজব্যান্ড দেখা যায় প্রায় সময় সে ব্যস্ততার কারণে ইফতারের টাইমটাতে আর আসতে পারে না। তো যেই দিন শনিবার বা রবিবার হয় ওই দিনই দেখা যায় ও আমাদের সাথে ইফতার করে। তাছাড়া বেশিরভাগ সময় আমরা তিনজনই ইফতার করি। তো আমি আমার বাচ্চাদেরকে বলতেছিলাম যে ইফতারে তোমরা চিকেনের সাথে পরোটা বা রুটি, নান রুটি কী নিবা? তো ওরা বলতেছে না, শুধু চিকেনের সাথে ওরা আলুই খাবে। আলু তো লাইক ভাতের মতোই, খেলে পেট ভরে যায়। তো এই জন্য ওরা আর হচ্ছে যে রুটি বা পরোটা কিছু নিতে চাচ্ছিল না। পাশে কিন্তু বিরিয়ানিও রাখা আছে, আমি ওদেরকে ওইটাও দিয়েছি, বললাম যে এটাও একটু খাও, ট্রাই করো। কারণ বিরিয়ানিটা কাল রাতে রান্না করেছিলাম, ওইখান থেকে লেফট ওভার রয়ে গেছে। খাবার আসলে ফেলতে ইচ্ছা করে না। তারপরে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে নামাজ পড়তে যাওয়া, এগুলো এভাবেই থাকবে। আমি একদম এসে পরে গুছাবো। তুমি রেডি? আমার ব্যাগটা পরে তুলো। তুমি রেডি? ওকে, সে রেডি। আসো আসো তাড়াতাড়ি, দেরি হয়ে যেতেছে। ইফতারের পর নামাজ পড়তে যাওয়াটা লাইক একটা চ্যালেঞ্জের মতো। দৌড়াদৌড়ি করে এসে একদম টায়ার্ড হয়ে যায়। তো নামাজ পড়ে এসে অনেক সময় দেখা যায় রান্না বাকি থেকে যায়, ওইটা আমি পরে করে ফেলি। তো এখানে হচ্ছে আমি সেহরির জন্য আজকে একটু ছোট মাছ ভুনা করব। দেখা যায় সেহরিতে কিন্তু মাংস খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড বলতেছে আজকে একটু মাছ ভুনা করো। বাচ্চারা তো আসলে মাছ খেতে চায় না, তো ওদের জন্য দেখা যায় মাংস রাখতেই হয়। তো এখানে আমি একটা মাছ ভুনা করার জন্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আর একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি হচ্ছে যে এখানে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি বড় একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটাও আমি হচ্ছে যে কিছুক্ষণ কষালে টমেটোটা একটু নরম হয়ে যাবে। যেহেতু ছোট মাছ, বেশি লং সময় অত কুক করার প্রয়োজন পড়বে না, এজন্য আমি টমেটোকে একটু কুক করে নিয়েছি। এই যে দেখেন এই ছোট মাছটা, এটার প্যাকেটে লেখা ছিল বালুশাহী মাছ। আমি আসলে অরিজিনাল নামটা জানি না। লাইক এটার মাছটা হচ্ছে যে পাবদা মাছের মতো, কিন্তু এটা পাবদা মাছ না, এটাই হচ্ছে ছোট সাইজের একটা ছোট মাছ। তো মাছটা ওই দিন অনেক মজা হয়েছিল। তো মাছগুলো সব দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আর হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মাছটা একটু নরম হয়ে যায় আর হচ্ছে মশলাটাও মাছের মধ্যে ঢুকে যায়, লবণটা একদম পারফেক্টলি যাতে হয়। মাছটা কিন্তু অল্প সময়ের মধ্যেই কুক হয়ে গিয়েছে।
তো এই তো এই মাছ ভুনাটা হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, তারপরে হচ্ছে জাস্ট খাবো। এই তো দেখতে পাচ্ছেন মাছ ভুনাটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল, এটা খেতেও অনেক মজা হয়েছে। ছোট মাছ কিন্তু বড় মাছের চাইতে খেতে ভালো লাগে, কিন্তু দেখা যায় এখানে অত ফ্রেশ ছোট মাছ সবসময় পাওয়া যায় না। তো এখানে আমি সিম আর আলু দিয়ে একটু ভাজি করে রেখেছি। সেহরির সময় দেখা যায় এগুলো খেতেই ভালো লাগে, মাংস তেমন একটা। তো এটা হচ্ছে তার পরের দিন বাসায় আমার কিছু গেস্ট আসবে, তাদের জন্যই আমার ইফতার রেডি করতে হবে আজকে। তো দিন ছোট হওয়াতে না দেখা যায় ঘুম থেকেও একটু দেরি করে ওঠা হয়, আর ইফতারের প্রিপারেশন করা, দেন হচ্ছে আবার সেহরির জন্য এক্সট্রা একটু রান্না করা, সব কিছু মিলে দেখা যায় টাইমিংটা এত তাড়াতাড়ি চলে যায়। দিন বড় থাকলে তো আবার ইফতারের জন্য অনেক লং একটা সময় পাওয়া যায়। তো এখানে আমি বুটগুলোকে একটু সোলা না, আমি পেঁয়াজুর জন্য ডালটাকে রেডি করে নিচ্ছি। আর এখানে আমি বিরিয়ানি বানাবো, বিরিয়ানির জন্য আমি সবসময় আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিই। দেখেন আমি কি মোটা মোটা করে, মানে এত তাড়াহুড়া করতেছিলাম, মোটা মোটা করে পেঁয়াজগুলো দিয়েছি, তারপরেও এগুলো অনেক সুন্দর করে মানে বেরেস্তা হয়ে যায়, মানে বিরিয়ানিতে দেওয়ার জন্য পারফেক্টলি বেরেস্তা হয় আর কি। তো এখানে আমি বেগুন কেটে রাখছি, বেগুন বানাবো, বেগুনি করব। এখানে একদিনও বেগুনি করি নেই ইফতারের মধ্যে। আর এখানে পেঁয়াজুর জন্য রেডি করছি, আর ওই পাশে হচ্ছে চিকেন ম্যারিনেট করে আমি রেখেছিলাম আগের দিন রাতে, শাসলিক করব, ওইটাকে আমি আর কি ঢেকে রেখেছি ফয়েল পেপার দিয়ে। আর বেগুনটাকে লবণ দিয়ে জাস্ট মিক্স করে রেখে দিয়েছি যাতে একটু লবণ ঢুকে যায় বেগুনিতে। তো আস্তে আস্তে সব কিছু রেডি করার পরে আসলে রান্না স্টার্ট না করলে দেখা যায় একদম এলোমেলো হয়ে যায়, যে কোনটা রেখে কোনটা করবো এমন একটা অবস্থা হয়। তো সব রান্নাই আমার মোটামুটি হয়ে যায়। লাস্টে আমি জাস্ট হচ্ছে ডিম চপ করতেছিলাম, ওর মধ্যে হচ্ছে একটা ডিমের কুসুম ফেটে ছট করে গরম তেল সহ আমার একদম পুরো হাতে ছিটে চলে আসে। কি যে একটা অবস্থা হয় আমার, মানে এত কষ্ট লাগছিল। এক হাত দিয়ে পরে আমি হচ্ছে যে বাকি সব ক্লিন করি। এই যে এখানে দেখেন বেগুনি করছি, দেন হচ্ছে বিরিয়ানি, দেন চিকেন শাসলিক, আর হচ্ছে ডিম চপ, সব কিছুই আলহামদুলিল্লাহ হয়ে যায়। লাস্ট মোমেন্টে আর কি অ্যাক্সিডেন্টটা হয়, অনেকখানি আমার হাত একদম পুড়ে যায়। পরে এত খারাপ লাগতেছিল, তাড়াতাড়ি আমি চুলা অফ করে দিয়েছিলাম, যে বাকি যেটুকু আছে এটুকু আর করবো না। তাড়াহুড়া করে কাজ করতে গেলে না এমনটাই হয়, এজন্য আমি তাড়াহুড়া করে কাজ করতে একদমই পছন্দ করি না। আমি রান্না করলে বা আমার মেহমান আসবে এমন একটা থাকলে না, আমি সব কিছু আগেই গুছিয়ে একদম তারপরে রান্নাটা একটা পর একটা করে ফেলি, তখন আর প্রবলেম হয় না। তো যাই হোক, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিছু করার নাই আর কি। তো এই যে মেহমানরা আসার আগে আমি দেখেন সব কিছু সুন্দর মতো টেবিলে দিয়ে দিতে পেরেছি। হাত তো জ্বলতেছিল, প্রচণ্ড জ্বলতেছিল। তো এখানে আমি বিফ কাবাব করেছিলাম, বেগুনি করেছি, পেঁয়াজু, ডিম চপ, আর হচ্ছে রোল করেছিলাম। এই তো বিরিয়ানিটা, এটা ইফতারের পরে সবাইকে যখন বিরিয়ানি দিচ্ছিলাম, তারপরে হচ্ছে এতটুকু আর কি আসা। আমি জাস্ট বলতেছিলাম যে বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই খুব প্রশংসা করতেছিল যে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। তো এটা হচ্ছে তার পরের দিন আমরা একটা প্রোগ্রামে যাব। এটা তো আমি প্রোগ্রামে যাওয়ার মানে আমার হাতে ব্যথা থাকাতে ওই দিন আর আমি বাসায় কোনো ঝামেলা করিনি। তো আমার হাজবেন্ড বলতেছিল চলো যেখানে যাব ওখানেই আমরা খাওয়া দাওয়া করবো। তো এটা হচ্ছে একটা পাকিস্তানি ইভেন্ট, মানে পাকিস্তানি একটা মেলা হয়েছিল ঈদের আগে। এরকম ছোট ছোট মেলা এখন পর্তুগালে অনেক জায়গাতে হয়। তো আমার ফার্স্ট টাইম কোনো পাকিস্তানি মেলাতে যাওয়া। তো ওদের খাবার মোটামুটি ছিল, আমার আসলে সব খাবার ইফতার করার পরে খেতে ইচ্ছেও করতেছিল না। তো এটা একটু কেমন পোড়া পোড়া লাগতেছিল, এটাও ভালো লাগতেছিল না, কি খাবো আমি আসলে কনফিউজ হয়ে গিয়েছিলাম। তো ওদের দেখলাম দোসা ছিল, দোসাটা আমার মেয়ে খেলো, আমিও খেলাম। যাই হোক, তো ওখান থেকে ওরা উপরে ছিল ওদের হচ্ছে যে কাপড়ের স্টলগুলো, স্টলে দেখলাম পাকিস্তানি অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের কাপড়। আমার মানে মোটামুটি ভালোই লেগেছে। এই আবায়াগুলো কিন্তু এত বড়, প্রত্যেকটা আবায়াই হচ্ছে অনেক বড়। আর এই যে এখানে বাচ্চাদেরও অনেক ড্রেস ছিল, জুতা, কসমেটিক্স, পাকিস্তানি আর বাঙালি সব কিছু তো অনেকটা সিমিলার। সো আমাদের ভাইবের সাথে ওদের সব কিছুই কিন্তু অনেক সুন্দর যায় আর কি। মানে কাপড়ের তুলনায় আমি বলবো যে প্রাইস আসলে ঠিকই আছে, এটার একটা কস্ট আছে, ওরা পাকিস্তান থেকে এখানে নিয়ে এসেছে, সেল করতেছে। দেন হচ্ছে স্টল প্রাইস সব কিছু মিলে আমি বলবো যে প্রাইস রিজনেবলই ছিল, নেওয়ার মতো প্রাইস ছিল। তো আমি একটা ড্রেস নিয়েছি,
আমার মেয়েকে বললাম যে তুমিও নাও, তার ওখানে কোনো কিছু পছন্দ হচ্ছিল না, তাই আর সে নেয়নি। তো এই যে আরেকটা শপ, এটা হচ্ছে একটা পার্লার থেকে একটা আপু দিয়েছিল ওনার স্টলটা। এখানে পার্লারের সব কিছুই ছিল। এখানটাতে কিন্তু ওরা দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে সাইডটা। আর এখানে ছোট ছোট জুয়েলারি, এগুলো মনে হয় এখানকার লোকাল জুয়েলারি আর কি। সবগুলো স্টলই আমি মোটামুটি ঘুরেছি, মোটামুটি ভালোই সুন্দর সুন্দর ড্রেস ছিল। কিন্তু এই স্টলের ড্রেসগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আমি একটা ড্রেস নিয়েছিলাম, তো ওদের প্রাইসের তুলনায় না আমার মনে হচ্ছিল কি যে কোয়ালিটি অনেক ভালো। তারপর একটা রেডি ড্রেসের সেলাইগুলো অনেক ভালো ছিল। আর এই আবায়ার, এদের কালেকশনের আবায়াগুলো অনেক সুন্দর, যারা অনেক উচ্চ লম্বা তাদের জন্য একদম পারফেক্ট আবায়া। তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।